গাইজ, হাউ আর ইউ? আশা করি সবাই ভালোই আছো। তো মোটামুটি আজকে আমরা সিএসএস এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো মোটামুটি সিএসএস এর যতটুকু ধারণা দিছি তারপর থেকেই আমরা শুরু করব। তো তার জন্য আমরা প্রথমে একটা ফোল্ডার বানাচ্ছি। তো ফোল্ডারের নাম দিলাম যে সিএসএস পার্ট 3 দিলাম, কোনো ব্যাপার না, যা ইচ্ছা দেয়া যায়। তবে আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন আমাদের যেই নামে ওয়েবসাইট সাধারণত সেই নামে দিব। ওকে, আমরা এর জন্য index.ml html এটা করলাম, এবং আমরা জানি যে আমরা এখন এক্সটার্নাল সিএসএস করছি, তার জন্য আমাদের অলরেডি শিখে ফেলছি অনেক কিছু, তাই আমরা style.css এটা বানাই ফেললাম। আমরা জানি যে এখন এর ভেতরে কোডিংগুলো করতে হবে, তো আমি এটা ওপেন করে নিলাম এবং আমি এইটাকে এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা HTML এর ফরম্যাটটা নিয়ে আসি। আমি কিন্তু বারবার বলছিলাম এগুলো আমাদের মুখস্থ করা লাগবে না, প্রতিনিয়ত একই কাজ করব। দেখছো, তার মানে কি আমরা মুখস্থ তো করা লাগছে না, প্রতিদিন কিন্তু দেখো একই কাজ করছি। লিখলাম, ঠিক আছে। তো সিএসএস এ কতটুকু করছিলাম, চলো আমাদের লিংক করতে হবে। লিংক কিন্তু করাটা ভুলে গেছি, লিংক কিন্তু করতে হবে। দেখো লিংক অটোমেটিক হয়ে গেল। তো এখন তো আমরা জানি এই সাইটটা আমরা লিখলাম যে এইচ1 এর ভেতরে লিখলাম যে সিএসএস পার্ট 3, ঠিক আছে, দিলাম। এখন এটা যদি আমরা রান করি তাহলে দেখো এমন হলো। তো সিএসএস পার্ট 3 শুরু করছি যখন, তো আমরা একটু শিটটা দেখে আসি যে আমরা কতটুকু করছিলাম, তাই না? তো আশা করি এই যে এগুলো শেখা হয়ে গেছে। এখন আজকে প্রপার্টিগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা মনে হয় আইডেন্টিফায়ার নিয়ে আলোচনা করছি, তাই না? সিলেক্টর নিয়ে কিভাবে। তো এখন থেকে আমরা একটু ডিপ সিলেক্ট করা শিখব। ডিপ মানে নেস্টেডগুলো সিলেক্ট করা শিখব, একটার ভেতরে ঢুকে ঢুকে সিলেক্ট করা শিখব। তো চলো আমরা সিএসএস প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো আমি লিখে রাখছি একের পর এক আলোচনা করব এবং আরও বেশি আলোচনা করব। আপাতত এইগুলো এমনিতেই মাথায় আসছে তাই লিখে রাখছি, ঠিক আছে, কিন্তু কাজ করতে গেলে হয়তো বা আরও মাথায় আসবে। তো চলো যাই, শুরু করি। তো আমাদের প্রথমে টেক্সট অ্যালাইন আছে, চলো এইগুলো আগে অ্যাপ্লাই করি। তো প্রথমে আমরা যদি এখন যাই, চলো যে আমাদের সিএসএসটা তো লিঙ্ক হয়ে গেছে, তাই না? তাইলে কি আমরা যদি এখন আইডেন্টিফায়ার হিসেবে কাকে ধরবো, h1কে, তাহলে এখানে আমরা কিন্তু বলছিলাম যে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন কয়েকটা দিক হয়, আমরা বলবো। আগে সেন্টার দিলাম, তো সেন্টার দেওয়ার পরে আমরা যদি এখন রিলোড দিই, এখানে দেখো সেন্টারে চলে গেছে। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, এই ট্রিক্সটা কিন্তু সাধারণত কোনো টিউটোরিয়ালে খুব একটা পাবা না। এটাকে বললে আর সেন্টারে চলে গেল, কারণ কি? অবশ্যই একটা কারণ আছে, এই কারণটা এখন বলবো। আসলে এই জন্যই কিছুটা দেরি হতে পারে, ঠিক আছে, টিউটোরিয়াল শেষ করতে। তো এইটাকে যদি আমি, চলো সেন্টার করার আগে মনে করো ইনলাইন দিলাম, তখন কি হয় চলো একটু দেখি। আগে দেখি কি হয়। দেখো তখন কোথায় গেল, বামে থাকলো, কারণটা কি বলতে পারবা? আচ্ছা আমি বলি, কারণটা হচ্ছে আমি কিন্তু এক সময় আলোচনা করছিলাম হয়তোবা ব্লক এলিমেন্ট এবং টেক্সট লেবেল এলিমেন্ট নিয়ে আলোচনা করছিলাম কিনা। তো ব্লক এলিমেন্টগুলো পুরা জায়গাটা দখল করেই রাখে। চলো আমরা একটু ইন্সপেক্ট করে দেখি। সবাই কিন্তু এইচটিএমএল সিএসএস করায়, কিন্তু আমি করাচ্ছি কেন? আমি করাইতাম না এগুলো, আমি করাচ্ছি এই জন্যই যে যাতে তোমার ভেতর থেকে অনেক ধারণা কিছুটা হলেও চেঞ্জ হয়। অন্তত দেখো আমি ডিসপ্লে ইনলাইন কেটে দিচ্ছি, তখনই চলে যাচ্ছে। এবং এইদিকে খেয়াল রাখো, ফুল জায়গা কিন্তু দখল করে আছে, দেখছো? আমি এই যে ট্যাগের ওপরে, তোমরা কিন্তু এই যে এইগুলো নিয়ে খুব বেশি কাজ করা লাগবে, ইন্সপেক্ট নিয়ে। আমি ট্যাগের ওপরে মাউস নিচ্ছি, কার্সর নিচ্ছি, দেখো ফুল জায়গা দখল করে আছে। কিন্তু আমি যখন ডিসপ্লে ইনলাইনটাকে এনেবল করে দিচ্ছি, তখন দেখো ও একদম টেক্সট লেভেল এলিমেন্ট হয়ে গেছে। ও কোনো মার্জিনও নেয় নাই, কোনো ফুল জায়গা দখলও করে নাই। তার মানে বোঝা গেছে টেক্সট লেভেল এলিমেন্টগুলো অবশ্যই তোমার হচ্ছে ডিসপ্লে
ইনলাইন কাজ করবে না, সরি, টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করবে না, কোনো টেক্সট অ্যালাইনই ওর জন্য কাজ করবে না। ওকে কাজ করাতে গেলে অবশ্যই তোমাকে অন্য আরেকটা পথ অবলম্বন করতে হবে। তো আমরা কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে যাচ্ছি। তো চলো আমি যদি একটু দেখাই, যদিও এই দেখো প্রত্যেকটা কিন্তু আমি আবার এই প্রপার্টি ইউজ করছি, কিন্তু ডিসপ্লে ইনলাইন এটা একটা প্রপার্টি, ডিসপ্লেটা প্রপার্টি, ইনলাইনটা ভ্যালু, ঠিক আছে। আমি যদি এখানে করতাম কি, চলো এখানে যদি দিতাম উইথ 200 পিক্সেল, সরি 200 দিলে কম হয়ে যায়, 400 পিক্সেল। দেখো আমি কি দিলাম, এই যে এর ওয়াইড, এর একটা ওয়াইড আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাও দেখো ওয়াইড দেওয়ার পরেও কি সে কাজ করছে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করে দাও তখন আবার দেখো কাজ করছে। কারণ কি, ওকে আমরা ডিসপ্লে ইনলাইন এবং ব্লক দুটোই করছে, এবং দেখো ও কিন্তু সেন্টার হয়েছে। কেন, কোথায় সেন্টার হয়েছে বলতে পারো? হ্যাঁ, ওই উইথটুকু আমি বলছি, আমি তোমাকে যতটুকু জায়গা দিলাম তুমি এই জায়গার ভেতরে তুমি সেন্টার হও, তুমি এই জায়গার ভেতরে সেন্টার হও। বোঝা গেছে? তার মানে কি, তোমরা ইচ্ছে করলে কি এখন উইথটা দিয়ে ওকে ওই সেন্টারে নিতে পারবা। এখন যদি আমি এই উইথটাকে কেটে দিতাম, মনে করো উইথটা কেটে দিলাম, তাইলে কি হলো দেখো, ও কি সেন্টার গেছে? গেছে সেন্টার? ডিসপ্লে লাইন ব্লক করা আছে কিন্তু, কিন্তু সেন্টারে কি গেছে? যায় নাই। আমি কিন্তু এই ট্রিক্সগুলোই দেখাচ্ছি। আমার মেইন সিএসএস দেখানোর কারণ কি, এই ট্রিক্সগুলো দেখানো, ঠিক আছে। তো আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো যে এর আগে সিএসএস দেখছো হয়তোবা, কিন্তু এই ট্রিক্সগুলো হয়তোবা দেখোনি আমি বলবো না, কম দেখছো হয়তোবা, আর না দেখলে আমার এখান থেকে দেখে নাও, ঠিক আছে। তাইলে বুঝো যে আমরা যখন ডিসপ্লে ব্লক দিচ্ছি, ইনলাইন ব্লক, তখনও কিন্তু কাজ করছে না। কিন্তু আমি যদি ডিসপ্লে ডিরেক্ট ব্লক মারতাম তখন কি হতো দেখো, দেখো তখন কিন্তু সে আগের অবস্থায়, তার মানে ডিসপ্লে ব্লক তো এর ডিফল্টভাবে থাকেই, তাই আমাকে করা লাগে না। কিন্তু ইনলাইন ব্লকের কিন্তু আলাদা কাজ, ডিসপ্লে ব্লক এবং ইনলাইন ব্লক দুটো কিন্তু আলাদা কথা, বুঝতে পারছো? তো আমরা এখন ইনলাইন ব্লকের কিছুটা তো বুঝলে, যে ইনলাইন ব্লকটা তুমি উইথ সেট করে দিবা, তখন কিন্তু ও ওই উইথের ভেতরে কাজ করবে। দেখো আমরা কিন্তু এখন সব প্রপার্টি নিয়েই কাজ আলোচনা করছি, যদিও অ্যাডভান্স হতে পারে তোমাদের কাছে, কিন্তু অ্যাডভান্স না, সহজ। এ দেখো উইথ দিয়ে দিলাম 400 পিক্সেল। এখন আমি যদি উইথ বাড়াইতে থাকি, ও এর ওপর ভিত্তি করে সেন্টার নেবে, এর ওপর ভিত্তি করে তুমি যদি এইবার অ্যালাইন দেখো কি হয়, আমি অ্যালাইন দিলাম লেফট, এই দেখো লেফট দিলে লেফট কাজ করছে, দেখছো। তারপরে আমি যদি দিতাম রাইট, অ্যালাইন কিন্তু তিনটাই, ঠিক আছে, লেফট রাইট সেন্টার, এই দেখো রাইটে চলে গেছে, দেখছো। তাহলে কি অ্যালাইন বুঝতে পারছো? আশা করি অ্যালাইন নিয়ে কোনো প্রশ্ন, মানে প্রশ্ন থাকতো, অনেক প্রশ্ন থাকতো যদি আমি এই ডিসপ্লেটা না বুঝাইতাম এখন। তো ঠিক আছে, আমরা এরপরে চলো কি করা যায়। এই দেখো উপর নিচে মার্জিন আছে ডিফল্টভাবে, আমরা যখনই ব্লক ইউজ করছি ইনলাইন ব্লক, তখন দেখো এটার একটা ডিফল্টভাবে মার্জিন পেয়ে যাচ্ছে, দেখছো উপর নিচে হলুদ অংশ। তো এই মার্জিনটা কিন্তু ব্লক এলিমেন্টগুলোর অটোমেটিকই একটা থাকে, বুঝতে পারছো? তো চলো আমরা মার্জিনটাকে, সাধারণত আমাদের এই মার্জিনগুলোকে জিরো করে রাখতে হবে সবসময়, এই জন্য আমরা ইউজ করবো, রিসেট সিএসএস বলতে একটা কথা আছে, সেই সিএসএস ইউজ করব পরে, একটু পরেই দেখাচ্ছি। মার্জিন জিরো, দেখছো মার্জিন জিরো দিছি, ওর উপর নিচে কিন্তু আর মার্জিন নেই। তাহলে বোঝা গেছে যে মার্জিনটা কেন কাজ করছে, ওপর নিচের জায়গাটা। তোমরা খাতা কলমে মার্জিন ইউজ করো না, খাতায় অঙ্ক করতে, খাতায় লিখতে গেলে যে মার্জিন ইউজ করা হয়, এটা সেই মার্জিন অটোমেটিক ওর থাকে। হ্যাঁ, তো এখন করি চলো, আরেকটু অন্য কিছু আলোচনা করি। মার্জিনটা বুঝলে এবার যদি মনে করো একটু প্যাডিংটাও বোঝাই যায়, প্যাডিং কিন্তু থাকে না সাধারণত, কোনো ট্যাগের ডিফল্টভাবে প্যাডিং থাকে না, প্যাডিংটা আমাদের এক্সট্রাভাবে ইউজ করতে হয়। মার্জিন এবং প্যাডিংয়ের কাজ কিন্তু বলতে পারো জায়গা বানানো, কিন্তু মার্জিন এবং প্যাডিংয়ের পার্থক্যটা বোঝাবো এখন।
তো নাও এবার একটু প্যাডিং ইউজ করি। ও আরেকটা কথা, মার্জিন যদি তুমি আবার এখানে ইউজ করো, চলো দেখি মার্জিন অটো দিলে কি হয়। দেখো অটো ইউজ করলাম, তাহলে কি হলো, কোনো পার্থক্য পাইছো? পাওনি। টেক্সট অ্যালাইন সেন্টারকে এইভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আমি কিন্তু সিএসএস কিন্তু অনেকভাবে প্র্যাকটিস করতে হয়। দেখো আমি যে টেক্সট অ্যালাইন কেটে দিছি ও কিন্তু আবার বামে ডিফল্টভাবে চলে গেছে, তো ওইটা আমি বাদ দিলাম। ঠিক আছে, এবার মনে করো মার্জিন জিরো অটো, এখানেও কিন্তু কোনো কাজ করছে না, কিন্তু জিরো অটোর কাজ আছে, সেটা একটু পরে বুঝবা। ঠিক আছে, তো আপাতত দেখো টেক্সট লাইন রাইটটা থাক, আমরা জিরো অটোর একটা কাজ আছে সেটা পরে। জিরো মানে কি, এখানে কিন্তু চারটা প্রপার্টি হয়, এই কিছু কিছু ট্যাগ তোমার প্রপার্টি আছে এর চারটা। এই একটা জিরো জিরো জিরো, এই দেখো চারটা। প্রথমটা হচ্ছে টপের জন্য, দেখো এদিকে খেয়াল রাখো, আমি এখানে দিলাম যখন টপে আমি, এই দেখো টপ থেকে নিচ্ছে। তারপরটা হচ্ছে রাইট, তারপরে দেখো রাইটের দিকে নিচ্ছে। তারপরটা হচ্ছে বটম, টপ রাইট বটম, হ্যাঁ বটম। তারপরটা হচ্ছে লেফট। তাহলে বোঝার চেষ্টা করো যে আমাদের ইয়েটা কি, আমরা সেন্টার দিই তাহলে একটু সহজ হবে বুঝতে। সরি, ও আচ্ছা এখানে দিতে হবে সেন্টার। তো এখন দেখো আমরা এইভাবে, দেখো জিনিসটা বুঝতে পারছো, মার্জিনটা একদম ওই ওপর থেকে টানছে। এইবার দেখো আমরা, হ্যাঁ হ্যাঁ একদম চারপাশে আর কি এটা নেবে। যদি তুমি সঠিকভাবে একদম সমান মাপে দাও তাহলে কি হবে, সমান মাপে নেবে। এবার তুমি চারদিকে সমান রাখতে চাইলে কি দিতে হবে, জাস্ট এই দেখো 60 পিএক্স দিয়ে, সরি পিএক্স দিয়ে দিলাম, চারদিকে সমানভাবে নিয়ে নিল। হ্যাঁ তুমি যদি চাও শুধু ওপর মানে দুইটা প্রপার্টি ইউজ করবা, তাহলে প্রথমেরটা কাজ করবে ওপর আর নিচের জন্য, পরেরটা কাজ করবে ডান আর বামের জন্য। বুঝতে পারছো? যখন তুমি তিনটা ইউজ করবা তখন কি হয় চলো দেখি। 8 পিক্সেল, তার মানে কি তিনটা ইউজ করলে প্রথমটা কাজ করে টপ বটমের জন্য, তারপরটা তোমার লেফট রাইটের জন্য, তারপরটা শুধু বটমের জন্য। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার এটা নিয়ে। ওকে আচ্ছা, এখন আমরা চলো করি, এটা 60 থাক থাক। এবার প্যাডিংটা ইউজ করে দেখি প্যাডিংয়ের কি কাজ। যদিও এটা আমরা আরও সহজ আলোচনাও করব। ঠিক আছে, প্যাডিং 10 পিক্সেল। দেখো প্যাডিংটা নিচ্ছে আবার ওই জায়গা থেকে, দেখতে পারছো? এই দেখো প্যাডিংটা নিচ্ছে আবার কিন্তু ওই জায়গা থেকে, ওর ওই এক কথায় শুরু হচ্ছে যে এখান থেকে, একদম এই যে লেখাটা যেখান থেকে, সেখান থেকে প্যাডিংটা শুরু হচ্ছে। প্যাডিংটা একটু ব্লু টাইপের হয়, দেখতেই তো পারছো। প্যাডিং কিন্তু এই যে এই যেটা চিকন হয়ে আছে এটা না, কিন্তু ওই যে ভেতরে বড় হয়ে এই যে এই এরিয়াটা নিচে, ঠিক আছে, এইটা হচ্ছে প্যাডিং। তো প্যাডিংও ঠিক মার্জিনের মতোই লেফট রাইট বটম এইভাবেই কাজ করবে। বোঝা গেছে? তো প্যাডিংটাও আমরা যদি চাই তোমার ওইটা দিলাম জিরো, দিলাম জিরো, দিলাম জিরো, এই দেখো প্যাডিংটা শুধু ওপরে নিচে 100 পিক্সেল। বোঝা গেছে? এবার আমরা যদি চাই শুধু এই দেখো লেফট থেকে দিচ্ছি, এটা দিলে কি হবে, এই দেখো বটম, এবং এটা দিলে কি হবে রাইট। আচ্ছা, প্যাডিং মার্জিন আপাতত অন্তত বুঝলে এগুলো কখন কিভাবে ইউজ করতে হবে সেগুলো আমরা করব এবং বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আপাতত এইটুকু আমরা করলাম। তো এরপরে চলো আমরা অন্যগুলো ইউজ করব, এগুলো আমরা করে দিই। মনে করো যে টেক্সট লাইন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, থাক আমরা এভাবে থাক, এবং নতুন নতুন প্রপার্টিগুলো ইউজ করি। চলো নতুন নতুন আর কি কি প্রপার্টি আছে আমরা দেখে আসি। কালারটা ফন্ট সাইজ ফন্ট স্টাইল, ঠিক আছে। আচ্ছা, কালার ফন্ট সাইজ ফন্ট স্টাইল। তো আমরা যদি এখানে একটু কালার ইউজ করি, কালার দেখো রেড দিলাম, এটা তো আমরা গতদিন আলোচনা করছি। এবং কালারের কিন্তু কয়েকটা মোড আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। কালারের হচ্ছে হেক্স মোড আছে, কালারের হচ্ছে শুধুমাত্র ডেসিমেল মোড আছে। যেমন আমরা যদি কালারের 6টা ডিজিট ইউজ করি, মনে করো 1 2 3 4 5 6, এটা মনে করো ইউজ করলাম, কাজ হচ্ছে হচ্ছে না। কিন্তু এই কাজটা করার জন্য তোমাকে হ্যাশ ইউজ করা লাগবে। হ্যাশ, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, গ্রে কালার হয়ে গেছে। তুমি যদি চাও এখানে আমাদের হচ্ছে হেক্সাডেসিমেলে কি এ থেকে এফ পর্যন্ত আছে, তো আমরা এই এ বি সি ডি ই এফ এইগুলো দিয়েও কালার কম্বিনেশন করতে পারবো। যেমন এফ এ এফ
বি এফ এফ ডি, এ দেখো একটা সাদা কালার হিসেবে হয়ে গেছে। আমরা যদি এফ এ দিই, এফ সি দিই, আসলে কালারটা হচ্ছে তোমার সাদা হয়ে যাচ্ছে, কারণ এফ কালার মানে কি সাদা, ঠিক আছে, 6টাকে এফ দিলে সাদা হয়। তো চলো আমরা একটু কম্বিনেশন করি, F4 F5 F3। দেখো ওই দেখো কালার বোঝা যাচ্ছে কিন্তু ঝাপসা, বুঝতে পারছো তো? তো কিন্তু আমরা কি ইচ্ছে করলে এটা চেঞ্জ করতে পারি, এফ এফ ইউজ করবোই না, কারণ এফ মানেই সাদা। এই দেখো জিরো, 6টা জিরো দিলে কি হয়, কালো হয়, ঠিক আছে। তো আমরা কি দেখো 999 ইউজ করলাম, গ্রে হয়ে গেল। এবার তোমরা যদি বিভিন্ন কালার ইউজ করতে চাও, এভাবে কালার পিকার, তো আমি বলছিলাম যে কালার পিকার নামে দেখবা যে আছে, এক্সটেনশন আছে ব্রাউজারের, ওইটা ডাউনলোড করে তোমরা কালার পিক করতে পারবা। অথবা একটা সফটওয়্যার আছে পিকজি নামে, ওইটা ডাউনলোড করে নিবা, দেখবা যে কালারটা যে কোনো জায়গা থেকে তোমরা কপি করতে পারবা, ঠিক আছে। আর যদি সমস্যা মনে করো আমাকে অবশ্যই জানাবা, আমি এটা নিয়ে আবার বলবো, কোনো ব্যাপার না। আচ্ছা, অথবা গুগলে বা ইউটিউবে সার্চ দিবা যে কালার পিকার লিখে, দেখবা যে তোমাকে যত ধরনের কালার পিকার আছে ইউটিউব থেকে দেখাই দিবে, কারণ সব জিনিস তো আর দেখায় দিলেই যে তোমরা নিজেরাও কিছু বের করতে হবে। আমি প্রপার্টি কয়েকটা দেখাবো, কিন্তু তোমরা ডাবল3 স্কুলে ঢুকে গুগল ঘেটে ইউটিউব ঘেটে অনেক প্রপার্টি সম্পর্কে আরও জানবা, এই ট্রিক্সগুলো বোঝার চেষ্টা করবা। সিএসএস অনেক ট্রিক্স আছে কিন্তু। আচ্ছা, কালারটা আমরা মনে করো যে এটা হচ্ছে তোমার হেক্স মোড, ঠিক আছে। আমরা যখন এই যে হেক্স মানে 6, ঠিক আছে, এটাকে বলা হয় হেক্স মোড। আমরা যদি 3টা প্রপার্টি 3টা ভ্যালু ইউজ করি, মানে 3টা 1 2 3, তাও কিন্তু কাজ করে, বুঝতে পারছো? তুমি যদি চাও যে 3টা শুধু এফ দিব, দেখো সাদা হয়ে গেছে, তো 3টা দিলেও কাজ হবে, 6টা দিলেও কাজ হবে, কিন্তু হ্যাশ ইউজ করা লাগবে। হেক্স মোড ইউজ করতে গেলেই হ্যাশ, আমার যেখানেই যাচ্ছি আমি আলোচনা শেষ করে যাই। হ্যাঁ, কালারের আরেকটা মোড আছে, সেটা হচ্ছে RGB মোড, ঠিক আছে, রেড গ্রিন ব্লু, RGB এভাবে ইউজ করতে হয়, এবং এইভাবে দিয়ে তোমার ব্র্যাকেটের ভেতরে দেখো 7 7 5, দেখো আমি যখন এইটা ইউজ করছি, দেখো একটা কালার নিচে। এখন যদি আমি এখানে যে একটু কালার চেঞ্জ করি, অটোমেটিক দেখো ওখানে হেক্স মোডে কালার চেঞ্জ হয়েছে। দেখো 193 193 15, এই 3টা মোড দেখছো। এটা হচ্ছে রেড, এটা গ্রিন, এটা ব্লু। এইগুলো মোট 255 পর্যন্ত নেয়, সর্বোচ্চ 255। তোমরা যদি যাও, যে আমি যদি সাপোজ দিই, চলো যে মনে করো যে আমি দিলাম দেখো 255 255 255, দেখো সাদা হয়ে গেছে। তার মানে কি 255 দেওয়া মানে কি ও সাদা নেবে। এবার একটা একটু চেঞ্জ করে দাও, দেখো কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো আমরা যদি এখানে দিই, বেশি দিয়ে ফেললে দেখো কি হয়, আমরা 666 দিলাম, দেখো কালার কিন্তু ও নিচ্ছে না, এটা কিন্তু নিচ্ছে না, কারণ ও 255 তো সীমাবদ্ধ। তুমি যদি 255 থেকে তুমি এখানে যাই দিবাও কিন্তু ওইভাবেই রাখবে, কিন্তু তুমি 255 নিচে নিয়ে আসবা, 200 দিলাম, দেখো কালার কিছুটা হইলেও মানে বুঝতে পারছি না আমরা, ঠিক আছে, সাদার ভেতরেই আছে কিন্তু আমরা বুঝতে পারছি না মূলত। আমরা যদি এটাকে আরও কমাই দিই, মনে করো যে 5 দুটো দিলাম, এই দেখো চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি চাই এটাকে 155 দিব, তাও কিন্তু দেখো চেঞ্জ হচ্ছে, কিন্তু যত ওপরে যাব ও সাদার কাছে চলে যাচ্ছে না আস্তে আস্তে। তার মানে কি, বুঝতেই পারছো যে এটা হয়ে যাচ্ছে, এক কথায় ওই সাদার কাছাকাছি যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না। তো তুমি প্রত্যেকটা, এটা হচ্ছে আবার গ্রিনের 255 পর্যন্ত, তো এখানে 55 দাও, চেঞ্জ হচ্ছে, এখানে দাও 77, চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি কালার আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে RGB মোড, ঠিক আছে। তো আমরা যদি চাই রেড RGB মোডটা বুঝতে পারছো? আচ্ছা, আর একটা মোড আছে RGBA, সেটা হচ্ছে রেড গ্রিন ব্লু আলফা, ঠিক আছে। সো এইটা নিয়ে আলোচনাটা একটু করি। ওইটা এখানে যাবে আরেকটা 0, আরেকটা আছে 1, ঠিক আছে। ও সরি, আমাদের আগে এই পাশে RGBA লিখে আসতে হবে কিন্তু আবার। দেখো RGBA যদি আমি দিই, তখন এই পাশে আমাদের আরেকটা প্রপার্টি বেড়ে যাবে, সেটা 0 হতে পারে, এবং 0 আর 1 ছাড়া এটা হয় না, বুঝতে পারছো? 0.5 যখন দিব আমরা, চলো আমাদের মোডে একটু ভুল হচ্ছে, হ্যাঁ, আমি চলো RGBA মোডটা একটু করে আসি। মনে করো তখন আমাদের একটু যত সম্ভব কমা দিয়ে কাজ করা লাগবে। 5 5 5 0.7,
এই যে এবার কাজ করছে। তার মানে কি তখন কমা দিয়ে কাজ করতে হবে। RGBA দিয়ে যদি কাজ করো তখন এর ভেতরে কমা, প্রথম তিনটা RGBA, পরেরটা আলফা। আলফা মানে কি এটা ডিপনেস বোঝাবে, তুমি কতটা, 0 আর 1 এর ভেতর কিন্তু এটা সীমাবদ্ধ। 0.1, 0.2, 0.3, তুমি চাচ্ছ যে আমি সব কয়টা মনে করো যে কালো চাচ্ছি, কিন্তু কালোর ভেতরে তো ডিপনেস আছে, তাই না? তো ওই ডিপনেসটা কমানো বাড়ানোর জন্য এই দেখো 2 এর ভেতর কিন্তু যাবে না, 0.99 পর্যন্ত এটা আগাবে। 0.99 দিলে ওইটা ফুল নিয়ে নেবে। আবার তুমি যত 9 দিবা সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমাদের সাধারণত একের ভেতরে, বোঝা গেছে কি এটা? আশা করি বুঝতে পারছো। তোমরা এটা নিয়ে নিজেরা প্র্যাকটিস করবা, RGBA, ঠিক আছে? আচ্ছা, এটা হলো কালারের একটা ব্যাপার স্যাপার। আমি যদি এখন চেঞ্জ করি, দেখো অটোমেটিক ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ডিপনেসটা এখানে দেখো 100% হয়ে গেছে। আমি যদি চাই এখানে আবার একটা জিনিস দেখো, মুডটা দেখো কিভাবে নিচ্ছে, এখানে পার্সেন্ট আকারেও সে নিচ্ছে। তো আমরা পার্সেন্ট আকারে দিব না, তো আমরা যদি চাই 50% দিতে, মনে করো 70%, তাহলে দেখো 70%, কিন্তু তখন আবার দেখো স্ল্যাশ আকারে নিচ্ছে ওইটা। তার মানে কি এটা কিভাবে ইউজ করছে এখানে অটোমেটিকই বলে দিচ্ছে, কিন্তু বুঝতে পারছো? এই দেখো 8 GB মুডও কিন্তু আবার পার্সেন্টেজ আকারে নিয়ে নিছে, এটা 8 GB কিন্তু পার্সেন্টেজ দিয়ে দেওয়া যাচ্ছে, আর এটাতে কমা দিয়ে, আসলে এটাই পার্থক্য এখানে, বোঝা গেছে? 8 GB যখন দেবে এভাবে পার্সেন্টেজ ইউজ করতে হবে, কিন্তু এ দিলে ওই যে কমা দিয়ে ইউজ করতে হবে 0 আর 1 এর ভেতর। এ দেখো আর একটা, এটা চলেই আসছে, তার মানে অনেক কিছুই চলে আসবে, কিন্তু তোমাদের ধরতে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, কালার গেল, তারপরে কি দিছিলাম? আচ্ছা, একটা জিনিস দেখাই দিই, মনে পড়ে গেল। যদি তোমরা সিএসএসটা এভাবে দেখো, কন্ট্রোল ইউ চাপলাম আমরা, কন্ট্রোল ইউ চাপলে কি সোর্স আসে, আমাদের কোডিংটা চলে আসে ওই ইসের থেকে। দেখো এটা হচ্ছে ডিজাইন না, এই ডিজাইন থেকে কন্ট্রোল ইউ দিলে এই যে এটা পাবা, একদম ফুল কোডিং চলে আসবে। আমরা যাই ওয়েবসাইটেই যে কন্ট্রোল ইউ দিই না কারণ ওর কোড দেখতে পারবো, আমরা এইচটিএমএল কোডগুলো আমরা দেখতে পারবো। তো এই দেখো সিএসএসটা যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের সিএসএসটা দেখবে, এখানে দেখতে পারবো আমরা কি কি ইউজ করছি সিএসএসে, দেখছো? তো এই সিএসএসটা যদি তোমরা এইটা না পাই, তাহলে বুঝবা যে তোমার হচ্ছে কাজ করবে না। চলো আমরা একটু দেখে আসি। আমি যদি স্টাইলের এখানে একটু নাম চেঞ্জ করে দিলাম, তখন তো আর আমাদের স্টাইলটার প্রভাব ফেলবে না এর ওপর, তাই না? এবং তোমরা তখন খেয়াল করবা, চলো একটু রিলোড দিই, এখানে একটু রিলোড দিই, আগের অবস্থায় ফিরে গেছে, কারণ এটা তো টেম্পোরারি ছিল, কারণ ইন্সপেক্ট এলিমেন্টের এটা কিন্তু আমরা জাস্ট টেম্পোরারি, এখানে যা করব এটা কিন্তু টেম্পোরারি, এটা কিন্তু ইফেক্ট ফেলবে শুধু এখানেই, এটা কিন্তু ফুল জায়গায় ইফেক্ট ফেলবে না। আমরা যখন এটা কপি করে যদি আমরা ওই যে আমাদের সিএসএস ফাইলে দিয়ে দিতাম, তাহলে কাজ করতো। তো চলো আমরা একটু কন্ট্রোল ইউ দিয়ে বিষয়টা দেখি, যে এই দেখো এইটা যদি এখন আমরা ক্লিক করি, কি দেখাই? এই দেখো, ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেসড, তার মানে কি আমাদের লিঙ্ক করা ঠিক নাই, বুঝতে পারছো? তাই আমাদের লিঙ্কটা কিন্তু মনে রাখবা, যে যেটাই করবা কন্ট্রোল ইউ দিয়ে অনেক সময় ক্লিক করে দেখবা যে আমাদের লিঙ্কটা সঠিক হয়েছে কিনা। আমরা তো এখন style.css ইউজ করছি, এক সময় আমাদের হতেও পারে যে একটা সাইটের জন্য 20টা 15টা 10টা সিএসএস ফাইলই লাগানো লাগতে পারে। তো তখন তোমরা কি করবা, এভাবে দেখবা যে কন্ট্রোল ইউ মেরে দেখতে হবে কিন্তু তোমাদের ইয়েটা হয়েছে কতটুকু, মানে এই জিনিসটা হচ্ছে লিঙ্ক হয়েছে কিনা, ঠিক আছে? এই দেখো আমি যদি এখন আবার এটাকে রিলোড দিই এবং কন্ট্রোল ইউ চাপি, তাহলে কি হবে? এই দেখো আমার যদি সিএসএস মারলে ও ফাইলটা অ্যাক্সেস করতে পারছে, এই দেখো, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ওই জিনিসগুলো প্র্যাকটিস করবা, এবং তোমাদের যেই ইয়াগুলো আমি দেখাইলাম ওইগুলো তোমরা কিন্তু ইনস্পেক্টে প্র্যাকটিস করে দেখাইছি। তোমরা কি করবা, ওই জিনিসগুলো এই সিএসএস ফাইলের ভেতর লিখবা, যেমন আমরা এখানে লিখছিলাম কালার রেড। এবার কালার রেডের জায়গায় যে RGBA মোডটা কীভাবে দিবা, এই যে এখান থেকে RGB এভাবে দিয়ে, এই যে ধরো যে 255, 55, 65, এবং এখানে তোমরা ওই যে পার্সেন্টেজ দিলে পার্সেন্টেজ দিয়ে দিতে পারবা। তো আপাতত আমি দিলাম না, তোমরা দিয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এরপরে যদি আমি এখানে রিলোড দিই, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এই মার্জিন প্যাডিং সবই কিন্তু এখানে দিয়ে দিয়ে ইউজ করবা, ঠিক আছে? তারপরে দেখি আমরা, তারপরে কি আছে, ফন্ট সাইজ। ফন্ট সাইজটা তোমরা বুঝতে পারছো আশা করি, ফন্টের সাইজটা বেড়ে যাবে, ফন্ট স্টাইল। চলো যাই আমি এগুলো কপি করে নিয়ে একবারে বসাই, তাইলে তোমরা নিজে, আমি টাইমটা নষ্ট করতে যাচ্ছি না, অতিরিক্ত টাইম লাগছে যেহেতু, আমি মনে করো একবারে এখানে মারলাম, আর ফন্ট সাইজ দিলাম। আচ্ছা, একটা করেই দেখাই, নাহলে তোমাদের আবার ইয়ে হতে পারে যে কেমনে কি, তাই না? মনে করো ফন্ট সাইজ 55 পিক্সেল দিলাম,
এবার সেভ দিলাম, এবার দিয়ে আমরা সরি রিলোড দিলাম, এই দেখো ফন্টের সাইজটা বেড়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখানে যে এখানে দিই যে হচ্ছে আমাদের ফন্ট স্টাইল সরি ফন্ট স্টাইল মনে করো যে FONT ফন্ট STYLE এর একটা শর্টকাট আছে, ভুলে গেছি আমি। ফন্ট স্টাইল মনে করো যে 3 ধরনের হয়, মানে বেশ কয়েক ধরনের হয়। ফন্ট স্টাইল মনে করো ইটালিক, এই দেখো ইটালিক দিলাম, ফন্টটা দেখো বাঁকা হয়ে গেছে, দেখছো? এবং তোমরা দেখবা যে ফন্ট স্টাইলের এখানে যে যখন আমরা হচ্ছে আসবে লিখতে যাব, দেখবা যে ওর ইয়েগুলো চলে আসবে, এই দেখো এই জিনিসগুলো ইটালিক। তারপরে আছে ফন্ট স্টাইল হচ্ছে তোমার অনেক ধরনেরই আছে ফন্ট স্টাইল, কয়েক ধরনের আছে, ওইগুলো দেখে নিবা। ফন্ট স্টাইল ভ্যালু লিখে সার্চ দিবা, দেখবা চলে আসবে। যদিও এগুলো খুব একটা দরকার হয় না, ঠিক আছে। ফন্ট ফ্যামিলিটা ইউজ করি, হ্যাঁ। ফন্ট ফ্যামিলি ধরো যে ARIAL এরিয়াল দিলাম। ফন্ট ফ্যামিলিটা কি আলোচনা করছিলাম আমি? ফন্ট ফ্যামিলিটা হচ্ছে মূলত ফন্টের এ দেখো আগে দেখো ফন্টটা স্টাইল মানে ফন্টটা দেখতে চেঞ্জ হয়ে গেছে না, মানে ফন্টের চেহারা চেঞ্জ করা ফেলা, এক এক ফন্টের এক এক চেহারা আর কি, ঠিক আছে। আমরা এখানে এরিয়াল দিতে পারি। তুমি যদি গুগলে সার্চ দাও যে ফন্ট স্টাইলস, যখন সরি ফন্ট ফ্যামিলি লিখে সার্চ দিলে দেখবা যে অনেক ধরনের ফন্ট ফ্যামিলি চলে আসবে। তোমার পিসিতে যেই ফন্টগুলো আছে সেইগুলো কিন্তু এখানে অটোমেটিক পেয়ে যাবে, কিন্তু পিসিতে যে ফন্টগুলো নেই, সাপোজ যদি আমরা এই যে চলো আমাদের পিসিতে এখানে যেই ফন্টগুলো দেখছো সবগুলো আছে, কিন্তু আমরা যদি এখানে চলো এই ফন্টটা কপি করি, এই ফন্টের নাম কি অ্যালগেরিনা, দেখছো অ্যালগেরিন। চলো এই ফন্টটা যদি আমি কপি করে এখানে দিতাম তাহলে কি হতো, এই দেখো কপি করি সেভ করছি, তাহলে দেখো ফন্টের স্টাইল আশা করি এই দেখো চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি ফন্টের স্টাইল, ঠিক আছে। এই স্টাইলগুলো চেঞ্জ করার জন্য কি ফন্টের ফ্যামিলি, ঠিক আছে। ফন্টের ফ্যামিলিগুলো চেঞ্জ করার জন্য এভাবে ফন্ট ফ্যামিলির ভেতরে বিভিন্ন ফন্টের নাম দিয়ে দিতে হয়। তো ফন্টের ফ্যামিলিগুলো তোমরা গুগলে ঢুকে ইউটিউবে ঢুকে গুগল ফন্ট ইউজ করতে হয় কীভাবে এটা দেখে নিবা, এবং আমিও দেখাই দিব টাইম আসলে, ঠিক আছে। আচ্ছা আর কি কি প্রপার্টি আছে এখানে দেখো, এগুলো অটোমেটিক ওই ফন্ট হয়ে গেছে তো মানে মাইক্রোসফট অফিস। আচ্ছা ফন্ট ওয়েটটা নিয়ে আমরা চলো একটু কাজ করি। তোমরা কিন্তু হাতে কলমে লিখবা, হাতে কলমে খুব লিখতে হয় এটা। ফন্ট ওয়েট বোল্ড যদি দিই আমরা তাহলে কি হয় চলো, যদিও ফন্টটা বোল্ডই মনে হয় আছে, রিলোড দিলাম একটু চেঞ্জ হয়েছে বোঝা যাচ্ছে না। তো ফন্ট ওয়েটের ভেতর কয়েক ধরনের আছে, দেখবা যে 400 আছে, এ দেখো 400 দিছি, হালকা কমে গেছে না। ফন্ট ওয়েট যদি আমি দিতাম 300 মনে হয় নেই কিনা দেখতে হবে। তারপর ফন্ট ওয়েট 500 আছে, তারপর 700 আছে। এক একটা ফন্টের কিন্তু ওপর নির্ভর করবে ওই ফন্টে কি কি ওয়েট ওরা বানাইছে, কিছু কিছু ফন্টের কোনো ওয়েটই থাকে না, বুঝতে পারছো। তারপর 900 আছে, তো এই দেখো 900 700 দিলে অটোমেটিক বোল্ডই হয়ে যাচ্ছে। তার মানে কি এগুলো ফন্টের আছে আর কি। দেখবা যে ওই গুগল ফন্ট ইউজ করতে গেলে দেখবা যে যে ফন্ট কিছু কিছু ফন্ট আছে 300 400 600 এভাবে থাকে, কিছু কিছু ফন্টের থাকে না। তো এই আর কি। তারপরে আমাদের আছে চলো কোনটা যেন, টেক্সট ডেকোরেশনটা সাধারণত আমরা ওই আন্ডারলাইন ওভারলাইন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলাম, তোমরা ইউজ করবে আন্ডারলাইন ওভারলাইন এগুলো, ঠিক আছে। এই দেখো আন্ডারলাইন হয়ে গেছে। তারপরে তোমার আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা দিতে পারি চলো। আচ্ছা আমি হচ্ছে ইয়েতে করি এখন, আর ওই ফাইলে যাচ্ছি না, আমি এখান থেকেই দেখাই, ঠিক আছে, সবচেয়ে ভালো হবে, কারণ তোমরা নিজেরা প্র্যাকটিস করবা ওখানে দিয়ে, এখানে দিলে এটা থাকে না কিন্তু টেম্পোরারি। আচ্ছা কি যেন ইউজ করব, ব্যাকগ্রাউন্ড রেড, তাহলে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড কি হবে, দেখো ব্লু, বোঝা গেছে। আচ্ছা তারপরে আমরা হচ্ছে কি আছে চলো দেখি,
ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের ভেতর কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? শুধু ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটো জিনিস কিন্তু, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা যায়, আমরা করব এটা। আগে কালারটা তো বুঝলে। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই দেখো শুধু ব্যাকগ্রাউন্ড কালার মানে কালারই নেবে। দেখাই চলো, এই যে শুধু ব্যাকগ্রাউন্ড দিছো না, এখানে কিন্তু কালারটা দেয়া যায়, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে আবার ইমেজও ইউজ করা যায়। যখন তুমি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ইউজ করতে চাইবা তখন শুধু ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করতে হবে, কিন্তু তুমি শুধু কালার ইউজ করতে চাও তখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে কালারই থাকবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ব্যাকগ্রাউন্ড কালারে আবার ইমেজ ইউজ করতে পারবে না। তাই ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড আলাদা জিনিস, ঠিক আছে? ওকে, তারপরে আছে চলো ফন্ট ফ্যামিলি তো ইউজ করছি তাই না? লাইন হাইট, চলো লাইন হাইটটা একটু আমরা করি, এভাবে একটার ক্ষেত্রে বোঝা যাবে না। আমরা একটু লরেম ইপসাম টেক্সট নিয়ে আসি, লরেম ইপসামটা নিয়ে আসি। আমার আবার নেটের এখানে মনে হয় ঝামেলা করতেছে। আচ্ছা চলছে। আচ্ছা একটু লরেম ইপসাম টেক্সটটা নিয়ে আসি। আচ্ছা এইটুকু কপি করলাম, মনে করো কপি করে আমাদের ফাইলে নিয়ে যেয়ে মনে করো এখানে একটা পি দিলাম এবং পি এর ভেতরে দিয়ে দিলাম। আমার ভিউ থেকে ওয়ার্ড র্যাপটা কোথায় আছে, ওয়ার্ড র্যাপ করে নিলাম। ওকে সেভ দিলাম। চলো আমাদের আউটপুট কি আসলো আগে এদিন আগে আমি করি দিয়ে আবার স্লো কাজে এখানে স্লো হয়ে গেছে। আচ্ছা এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আচ্ছা চালু হয়েছে, থাক আর করছি না। এবার কি হয়েছে চলো আমরা হচ্ছে করি, একটু স্লো হয়ে গেছিল। এই দেখো আমরা যদি চাই এখানে আমাদের এখানে যে রিলোড দিই তাহলে আমরা বুঝবো যে আমাদের চলে আসছে, দেখো প্যারাগ্রাফ চলে আসছে তাই না? তো আমরা এখন এই প্যারাগ্রাফের ওপর কাজ করব, ঠিক আছে? ওপরেরটার উপর তো অনেক কাজ হলো, এবার প্যারাগ্রাফের ওপর কাজ করি চলো। প্যারাগ্রাফের উপর কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে প্যারাগ্রাফকে ধরতে, প্যারাগ্রাফের জন্য আলাদা ট্যাগ কি, প্যারাগ্রাফের পি ট্যাগকে ধরবো, ধরছি। এবার প্যারাগ্রাফের মনে করো যে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, 20 পিক্সেল করে দিলাম, রিলোড দিলাম, এই দেখো বড় হয়ে গেছে। তো এইবার চলো লাইন হাইট প্রপার্টি আমরা এখানে ইউজ করি। আমাদের এখন দেখো পিটা, আমরা এই পিটাকে একটু এখান থেকে, আমি কিন্তু ওই কোডিং আর ওখানে লিখছি না, তোমরা কিন্তু ওখানে লিখতে হবে। আমি কিন্তু এখানে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? আমরা ইউজ করে করে দেখাচ্ছি। তো দেখো পিকে যদি আমরা যে লাইন হাইট যদি দিই 10 পিক্সেল, সরি শিট, দেখো লাইন হাইট 10 পিক্সেল, দেখছো মানে কত একসাথে হয়ে গেছে, সব লেখা কিন্তু একসাথে হয়ে গেছে। আর আমরা লাইন যত বাড়াবো, আচ্ছা 10 পিক্সেল না, আমার 1 পিক্সেল ছিল। আচ্ছা এই দেখো যত বাড়াবো আমাদের প্রতিটা লাইনের ভেতরে একটা হাইট নিচ্ছে, দেখছো? তার মানে বোঝা গেছে লাইন হাইটের কাজ কি, আমাদের এটা প্রয়োজন হবে কিন্তু এক সময়। তোমরা চাচ্ছ যে আমার লাইনটা এইভাবে থাক, তাহলে কি ওইভাবে রাখতে হবে, বোঝা গেছে? তো আমি এইভাবে বোঝা গেল আশা করি। আচ্ছা এখানে দেখো লাইন হাইট পাইলে, তারপরে কি আছে চলো দেখে আসি আমরা। তারপরে আছে ওয়ার্ড স্পেসিং, তার মানে ওয়ার্ডগুলোর ভেতরে স্পেস ইউজ করা, প্রত্যেকটা ওয়ার্ডের ভেতরে কি আছে স্পেস ইউজ করা যাবে। তো ওয়ার্ড স্পেসিং মনে করো 3 পিক্সেল, এই দেখো
প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওয়ার্ড কি দূরে সরে যাচ্ছে না, তার মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের ভেতর স্পেস বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা চলো, ওয়ার্ড স্পেসিং তো বুঝলে, তারপরে আরেকটা আছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং দিলে কি হবে বুঝতে পারছো? 4 পিক্সেল, হ্যাঁ প্রত্যেকটা অক্ষর, অনেক সময় হতে পারে তোমাদের লেখাটা একটু এভাবে দেখানোর জন্য এইভাবে ইউজ করা লাগবে, দেখছো মানে একদম কিভাবে হয়ে গেল। তার মানে বোঝা গেছে যে সব করা যাবে, ডেকোরেশন মানে সৌন্দর্য আনতে সিএসএস দিয়ে সব করা যাবে। আচ্ছা লেটার স্পেসিং শিখছি। টেক্সট ট্রান্সফর্ম, আশা করি এটাও পারবা। টেক্সট ট্রান্সফর্ম কি, চলো আমরা যদি ইউজ করি টেক্সট ট্রান্সফর্ম, এখানে টেক্সট ট্রান্সফর্মে এই দেখো ডান পাশে সব, তোমরা যদি চাও যে এর কী কী ভ্যালু আছে জানতে হলে দেখো এইভাবে লিখবা, ইন্সপেক্টে এসে ইন্সপেক্টে লিখে এই দেখো ডান পাশে সব চলে আসছে, দেখছো? ক্যাপিটালাইজ ইউজ করতে পারি, ইনহেরিট তো থাকেই, ইনিশিয়াল, লোয়ার কেস, ম্যাথ, অটো, নান, রিভার্ট, আনসেট, এইগুলো তোমরা ইউজ করতে পারো। আনসেট মানে কি, যখন তুমি চাও যে ওই আগেরটাকে ইয়া করতে তখন আনসেট, তো এগুলো ইউজ করে দেখবা তোমরা, ঠিক আছে? চলো আপার কেস দিলাম, এই দেখো সব বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? আমরা চলো ইউজ করে করে দেখি এক একটা কি হয়। আমরা যদি ইউজ করতাম ইনিশিয়াল, তার মানে কি ইনিশিয়াল মানে স্বাভাবিকভাবে যেভাবে আছে, তারপরে হচ্ছে লোয়ার কেস দিলে দেখো সব ছোট হাতের। আমরা সাধারণত লোয়ার কেস আপার কেস এগুলো ইউজ হয়, মাঝে মাঝে আনসেটটা ইউজ করা লাগতে পারে, সেটা যখন প্রয়োজন হবে। রিভার্ট, রিভার্টও ইউজ করা লাগতে পারে যখন প্রয়োজন হবে। আশা করি তোমরা এইটাও বুঝতে পারছো, ঠিক আছে? যদিও ওইগুলো লাগে না কখনোই, কিছু কিছু জিনিস আছে লাগে না, ঠিক আছে? আচ্ছা তারপরে আছে আমরা চলো হাইট উইথ, এই দুটো নিয়ে পরে আলোচনা করছি, ঠিক আছে? হাইট উইথ, হাইটটা নিয়ে তো আমি আলোচনা করছি অলরেডি, উইথটা নিয়ে চলো আলোচনা, হাইট উইথ নিয়ে আরেকটু আলোচনা করি। যেমন আমি চাচ্ছি এই যে একটু আগে এর জিনিসটাকে একটু স্বাভাবিক সুন্দর অবস্থায় নিয়ে যাই, হ্যাঁ লেটার স্পেসিংটা একটু কমাই, আচ্ছা সরি কেটেই দিই, আমি উইথ ওয়ার্ড স্পেসিং ইউজ করব না, লেটার স্পেসিং ইউজ করব না, দরকার নেই আমার, এইটুকু থাকে এভাবে, ঠিক আছে? এবার আমি চাচ্ছি এর উইথটা দিতে 500 পিক্সেল, এই দেখো 500 পিক্সেলের ভেতরে ও কিন্তু এই দেখো নিচে নিচে চলে আসছে, তার মানে ওর উইথটা ধরছে এই দেখো এখন এতটুকু, কিন্তু দেখো ওর কিন্তু ফুল জায়গা কিন্তু দখল এখনো, মানে ওই যে মার্জিনটা খেয়েই আছে ও, মানে নিচে ওই যে বলছিলাম না যে তোমার পি ট্যাগ, ও কিন্তু ব্লক এলিমেন্ট, ওর কিন্তু একটা মার্জিন আছে। আমি যদি চাই মার্জিনটা দিই 0, দেখো 0 হয়ে গেল মার্জিন, ওপর নিচে একটা মার্জিন খাচ্ছিলই, ঠিক আছে? ঠিক আছে, এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা আছে কিন্তু সেটা পরে, ঠিক আছে? আচ্ছা তারপরে আছে আমরা উইথটা তো দেখলে, এবার উইথটা মনে করো যে আমি আরেকটু বাড়াই দিই, আমি লেখাগুলো একটু কমাই আসলে সবচেয়ে ভালো হতো, লেখাগুলো কমাই আসি, হ্যাঁ তা না হলে পারে তোমার একটু বুঝতে সমস্যা হবে। সেভ দিলাম, রিলোড দিলাম, ঠিক আছে? এবার মনে করো যে আগের অবস্থায় ফিরে আসছে, আমরা মনে করো উইথ দিলাম 400 পিক্সেল, দেখো উইথটা কিন্তু 400 পিক্সেল এখন দেখতে পাচ্ছি। এবার হাইটটা দিই, আমরা একটা হাইট দিই 300 পিক্সেল, দেখো হাইটটা কিন্তু দেখতে বুঝতে পারছি না, কারণ ওর হাইট যা লাগবে তার চেয়ে বেশি দিয়ে ফেলছি আমরা, বুঝতে পারছো? কিন্তু যখন আমরা কমাই দিতাম, সরি মনে করো আমরা 0 পিক্সেল, দেখো হাইটটা এই CIGH হাইটটা ইউজ করছি, 0 পিক্সেল দিছে। আচ্ছা 0 পিক্সেল কি কাজ করে নাই? হাইট 0 পিক্সেল, আচ্ছা সমস্যা নেই, অনেক সময় এটা হাইট তোমার যে ইয়ে করবেই এমন কিন্তু না, দেখো হাইট কাজ করবে যখন তো তোমার পরবর্তীতে দেখবে যে হাইট কিভাবে কাজ করতেছে। উইথটা আমরা 0 রাখলাম,
আচ্ছা উইথ কাটছে না কেন, কেটে দিলাম। ওকে, আচ্ছা দাঁড়াও, ইন্সপেক্ট করে আর একটু এখানে দেখি। এই যে এইবার কাজ করবে মনে হয়। হাইট কাজ করবে কিভাবে চলো দেখাচ্ছি। হাইট মনে করো এখন বুঝতে পারছো, বুঝতে পারছো না, কিন্তু যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব তখন বুঝবা। এই দেখো রেড দিছি। এবার যখন আমি দিছি তখন দেখো বুঝতে পারছো না। এবার আমি দেখো কমাচ্ছি, এই দেখো কমছে কিনা। তার মানে কি বোঝা গেছে যে হাইট পাচ্ছে সে, মানে ও কিন্তু হাইট পাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না। ক্লিয়ার হয়েছো? আচ্ছা আর কি আছে চলো একটু দেখি। এগুলো থাক, এগুলো আর ইউজ করব না। ব্যাকগ্রাউন্ড দিলাম না। এবার চলো বর্ডার ইউজ করে দেখি একটু, ঠিক আছে? বর্ডার মানে একটা বর্ডার ইউজ করতে যাচ্ছ। বর্ডার মনে করো যে এভাবে দিতে হয়। বর্ডার কয়েক ধরনের আছে, বর্ডার সলিড আছে, বর্ডার ডটেড আছে, আরও কয়েক ধরনের আছে, ঠিক আছে? তো প্রথমে আমাদের বর্ডার লিখতে হয়, প্রপার্টির নাম, তারপরে কয় পিক্সেল দিতে চাও, মনে করো 5 পিক্সেল। কি বর্ডারের নামটা কি? সলিড। সলিড মানে একদম কোনো ভেতরে ডট টট থাকবে না। এবার কি কালার দিতে চাও? রেড। বোঝা কি গেছে? এবার তুমি যদি চাইতে যে সলিড না, আমি ডটেড ইউজ করব, ডিও ডবল টি ই ডি মনে হয়। এই দেখো ডটেড হয়েছে। আরও অনেক ধরনের বর্ডারের প্রপার্টি আছে, ভ্যালু আছে, তোমরা দেখে নিবা। W3 স্কুলে ঢুকে দেখবে বর্ডার অনেক টাইপের বর্ডার। তোমরা লিখবা যে সিএসএস বর্ডার প্রপার্টি ভ্যালু, অনেক চলে আসবে। আমার কিন্তু সব করে দেখানোর প্রয়োজন নাই। এবং আরেকটা তো বলছি যে এখানে ধরো যে ইয়ে লিখবা যে SOLID সলিড, মনে করো যে এস এস লিখছো, এই দেখো আচ্ছা এখানে ওইভাবে শো করছে না বর্ডারের ইয়ে, কারণ ওর কয়েকটা প্রপার্টি তো, মানে ভ্যালু তো। যেমন ধরো যে প্রথমে পিক্সেল দেয়া লাগছে, তারপরে দেয়া লাগছে হচ্ছে নামটা, তারপরে দেয়া লাগছে আবার কালার, এই জন্য ধরতে পারছে না। কিন্তু যেগুলো সাধারণত ইয়ে সেগুলো পারবা, ঠিক আছে? আচ্ছা তারপরেও তো থাকে আচ্ছা বাদ দিলাম। তো বোঝা গেছে সলিড। তো এবার যদি তোমরা চাইতে একটু প্যাডিং দিত তাহলে দেখতে যে ভালো লাগতো। প্যাডিং মনে করো 40 পিক্সেল। এই দেখো প্যাডিং দিলে কি হলো? হ্যাঁ বোঝা গেছে। এবার তুমি যদি মনে করো মার্জিন দিই কি হয় দেখো তো দেখি। দেখো মার্জিন দিছো, এই যে তোমার মার্জিন এবং প্যাডিং এর পার্থক্যটাও এখান থেকে দেখে নাও। তাহলে বুঝতেই পারছো যে মার্জিন দিলে কি হয়, তোমার আউটসাইডে বাড়ে। মার্জিন দিলে কি হয়? আউটসাইডে। আর প্যাডিং দিলে কি হয়? ইনসাইডে বাড়ে। তার মানে কি মার্জিন প্যাডিং এর পার্থক্য কিন্তু এখান থেকে কিছুটা হলেও বুঝছো, আরও বুঝবা সামনে। তো এখানে যদি তোমরা এখন আবার প্যাডিং ইউজ করো, দেখো প্যাডিংয়ে কি, প্যাডিং মনে করো একটা জিনিসকে ফুলায়ে ফেলে। একটা পানি কাগজ আছে তোমার কাছে, বা ফু দিয়ে ফোলাবো একটা বেলুন, ফুলায়ে ফেলছে কিন্তু। আর ওই মার্জিন কিন্তু ফুলাবে না। মার্জিন কি ওই জিনিসটাকে মাঝে রেখে চারপাশে কিন্তু জায়গা তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝতে পারছো। ওকে তারপরে কি আছে চলো একটু যাই। বর্ডার লেফট, এই যে বর্ডার কিন্তু কয়েক ধরনের। বর্ডার টপ, এই যে আমরা এই যে এখানে যে বর্ডারটা ইউজ করছি, তোমরা এটাকে ভাগ করতে পারো। তুমি যদি চাইতে বর্ডার এইভাবে দিবা, মনে করো যে মনে করো যে এটা হচ্ছে ফুল, কিন্তু তুমি যদি চাও যে বর্ডার টপ ইউজ করবা শুধু, এ দেখো শুধু বর্ডার টপে হয়েছে। তুমি যদি চাও যে বর্ডার বটম ইউজ করবা, বর্ডার বটম 2 পিক্সেল, এই দেখো ডটেড হয়েছে একটা বর্ডার, ঠিক আছে? এইভাবে কি বর্ডার আমরা ইউজ করতে পারি। অথবা যদি তুমি ডিরেক্ট বর্ডার ইউজ করলে কিন্তু এক জায়গায় তুমি আবার এইভাবে চারদিকে ওইভাবে থাকবে, এক জায়গায় এইভাবে, দেখছো? এবার তুমি যদি বর্ডার বটম আমি চাই না, তাহলে কি নান মাইরে দাও, দেখো হয়ে গেল। ক্লিয়ার? তুমি যদি বর্ডার রাইট না চাও তাহলে আবার লিখবা বর্ডার রাইট, 0 দিলেও কিন্তু কাজ করবে, বুঝতে পারছো?
ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে বর্ডার বুঝলে, বর্ডার লেফট রাইট না, টপ নান দিলে সব কি হয়? আচ্ছা, তারপরে বর্ডার তো কয়েক ধরনের। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটা কখন কাজ করে একটু পরে দেখাই। হ্যাঁ, এই জিনিস মার্জিন টপ, মার্জিন লেফট, এই যে মার্জিনটাও কিন্তু ওইভাবে ইউজ করতে পারো। তোমাদের কিন্তু একটা জিনিস ওই যে তখন বললাম না যে 4টা প্রপার্টি, তুমি যদি চাও প্যাডিং টপ, মনে করো প্যাডিং টপ, মনে করো যে 50 পিক্সেল, এ দেখো শুধু প্যাডিং উপরের দিকে পাইছে, দেখছো? আমি কিন্তু প্যাডিং এখানে ইউজ করছি, আবার প্যাডিং টপ বলে দিচ্ছি, আমি প্যাডিং টপ উপরের দিকে বেশি চাই আমি, বুঝতে পারছো? আচ্ছা, প্যাডিং টপ কি উপরে বেশি নিচে? আসলেও 10 পিক্সেল নিচে মনে হয়, টের পাওয়া যাচ্ছে না। চলো আর একটু বাড়াই দিই। হ্যাঁ চলো যাই, ওই দেখো বাড়ছে, এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা চাইলে মার্জিন টপ দিতে পারো। এভাবে মার্জিন টপ, মার্জিন বটম, প্যাডিং টপ, প্যাডিং বটম লেফট, এই 4 ভাগে ভাগ করতে পারবা প্রত্যেকটা। আমার কিন্তু এগুলো বারবার বলে দেয়া আশা করলে লাগবেই না। বোঝা গেছে? আচ্ছা, এখানে কয়েকটা ভাগ ভাগ করা আছে। রেডিয়াসটা বোঝার চেষ্টা করছি একটু পরে, যে আমরা মার্জিন বুঝলাম, প্যাডিং বুঝছি, বললাম না এর থেকে অনেক ডিটেলস আলোচনা হবে, কিছু কিছু হয়েছে তো। আচ্ছা, আমরা বর্ডার রেডিয়াসটা নিয়ে আলোচনা করি চলো একটু, তার পরে করবে এই দুটো নিয়ে, ঠিক আছে? আর তো থাকছে না মনে হয়, আর যা থাকবে এর পরে টিউটোরিয়ালে আলোচনা করব, ঠিক আছে? যদিও এর ভেতরে অনেক আলোচনা হয়ে গেছে অলরেডি। তো চলো আমরা যাই, এখানে যে মনে করো যে আমি আচ্ছা, ডিভ নিয়ে যখন আলোচনা করি তখনই বর্ডার রেডিয়াস নিয়ে আলোচনা করি। তার আগে আমরা এখানে আলোচনাটা শেষ করে যাই, এই এনটিএইচ এর ব্যাপারটা একটু শেষ করে যাই আগে, তারপরে ডিভ নিয়ে একবারে আলোচনা করব। তো এই যে দেখো আমাদের এখানে একটা হেডিং, এখানে প্যারাগ্রাফ। আচ্ছা, তুমি মনে করছো আমি এই লেখাটুকুর কালার আলাদা, ওই দিকে যাই চলো। মনে করো তুমি এই লেখাটুকুর কালার আলাদা দিবা, এই লেখাটুকুর কালার আলাদা দিবা, এই লেখাটুকুর কালার, কালার না শুধু প্রত্যেকটার উপর আলাদা আলাদা সিএসএস অ্যাপ্লাই করবা, তখন কিভাবে করবা? তো এইটা করার জন্য আমরা এইচটিএমএল এ একটা ট্যাগ শিখছিলাম, নাম হচ্ছে স্প্যান। নামটা কি? স্প্যান। তো আমরা এই স্প্যানটা একটা একটা টেক্সট লেভেল এলিমেন্ট, টেক্সট লেভেল স্প্যানটা দিব, স্প্যানটা শেষ করব, ঠিক আছে? এবার তুমি এক কথায় যেখানে যেখানে চেঞ্জ করতে চাও, তুমি মনে করো এখানে দিবা, দিলে আমি এইটা করতে চাই, আমি বেশি করব না, দুই একটা করে দেখাচ্ছি, তোমরা করবা। হ্যাঁ, ওকে, এবার সেভ দিলাম। মনে করো এবার আমরা এসে রিলোড দিই, দেখো এটা এইভাবে হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি কি এই লরেমটাকে আলাদা করতে, তাই না? তো আমি একটু নেস্টেড করে, আমরা যদি এখানে ডিরেক্ট মনে করো যে সাপোজ ডিরেক্ট এখানে স্প্যান লিখি, স্প্যান কালার গ্রিন লিখে দিই, তখন কি হবে চলো। আমরা কিন্তু মেইন ট্যাগটাকে ধরছি, দেখো এখানে গ্রিন হয়েছে, এখানে গ্রিন হয়েছে, এখানে গ্রিন হয়েছে, বোঝা তো যাচ্ছে? নাকি রেড করব? এখানে রেড কালার দিলে কি হবে? 3 জায়গায় রেড হচ্ছে। কিন্তু আমি যদি চাইতাম যে আমি এইটার করব গ্রিন, এটার করব ব্লু, এটার করব অন্য কিছু, আরেকটা কথা বলে যাই, আমরা এখানে ডিরেক্ট কিন্তু ট্যাগকে ধরছি, আমরা এখানে প্যারেন্টকে বলে দিলে বেশি ভালো হয়, আরও বেশি গর্জাস ভাবে ধরা হয়। এই স্প্যান ট্যাগটা মনে করো সাপোজ মনে করো এইখানেও দিব আমি পার্ট, এইগুলো একটু নেস্টেড করা হয়। হ্যাঁ, নেস্টেড বুঝবা। এবার মনে করো স্ল্যাশ দিলাম, এবার সেভ দিলাম, আমি এইটা কেটে দিই, সেভ দিই, রিলোড। দেখো আমরা আমাদের কালারটা আসলে তোমার হ্যাক হয়ে গেছে ওপরের সাথে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, ব্লু দিই। হ্যাঁ, ব্লু দিলে বোঝা যাবে সহজে। এই দেখো এখানে কালার পাইছে, এখানে পাইছে, এখানে পাইছে, সব জায়গায়। কিন্তু তুমি যদি চাও যে না আমি ওর ভেতর তো দিতে চাইনি, কিন্তু ওর ভেতরে হইলো কেন? তো এই যে চেঞ্জগুলো করার জন্য তোমাকে অবশ্যই
এইটার আগে এর প্যারেন্টকে উল্লেখ করে দিতে হবে যে আমি চাই পি এর ভেতরে যেই স্প্যান আছে, আমি এইচ এর ভেতরের স্প্যানকে চাচ্ছি না, আমি চাচ্ছি পি এর ভেতরের স্প্যানকে। বোঝা গেছে কি? তো তখন যখন বলে দিলে তখন সেভ দিছি কি, এই দেখো তখন শুধু পি এর ভেতরেরটা নিছে। তাহলে কি এটা কিন্তু একটা নেস্টেড সিএসএস। কি করা হলো? নেস্টেড সিলেক্টর। তোমার যদি আরও ভেতরে থাকতো তাহলে আমরা আরও ওইভাবে, ওই যে যখন ইমেজ দেখছিলাম ইমেজকে কিভাবে ধরে আনছিলাম মনে আছে, ভেতরে ভেতরে থেকে, তেমনি আমরা এইভাবে ধরে ধরে আনতে পারি। চলো আরও ধরবো না। এইবার তো তুমি করলে পি এর সব কয়টার ভেতর কালার হয়ে গেল, কিন্তু তুমি চাচ্ছ যে আমি চাচ্ছি প্রথমটা হবে রেড, পরেরটা গ্রিন, তারপরটা ব্লু। এইটা হবে কিভাবে? আইডিয়া আছে? আচ্ছা, কয়েকটা আইডিয়া আছে এর জন্য, কয়েকটা। তুমি ইচ্ছে করলে প্রত্যেকটা স্প্যানকে আলাদা আলাদাভাবে ক্লাসিফাই করতে পারো। এটার একটা নাম দিলে, ওই স্প্যানের আর একটা নাম দিলে, ওই স্প্যানের আর একটা নাম দিলে। সাপোজ আমি দিই নাকি ক্লাস ইকুয়াল টু, মনে করো যে এ দিলাম, এ দিলে তোমাদের আবার আমি দিলাম মনে করো এর নাম, ঠিক আছে? তুমি দিলাম, সে দিলাম। তাহলে এখন দেখো আমরা যদি রিলোড দিই কোনো চেঞ্জ আছে না, কিন্তু আমরা যদি এখানে ডিরেক্ট লিখে দিই ডট, আমি ডট দিতে হয় কেন? ক্লাস সিলেক্টর, কালার রেড ডট তুমি। সিএসএস শেখা এই আরও খুব একটা কঠিন না, কিন্তু একটু ট্রিক্স অবলম্বন করলে। গ্রিন ডট সে, এখানে দিয়ে দিলে হচ্ছে একটু ট্যাব মারতে হয়, হ্যাঁ, তাহলে ভালো লাগে দেখতে এবং সহজে বোঝা যায়। আমি তুমি সে, এটাতে দিই মনে করো যে কি কালার, পিঙ্ক দিলাম, সরি কালার পিঙ্ক। দেখছো তিন ধরনের কালার পাইছে না? তো এর আরও উপায় আছে, সেই উপায়গুলো দেখায়। তোমরা ইচ্ছা করলে আইডি দিয়েও করতে পারতে কিনা। তো আমি এগুলো বাদ, আমি আরও সহজে একটা নিয়ম বলছি। ও আচ্ছা, আর একটু বলে যাই, কারণ কি এখানে তো তোমরা হচ্ছে নেস্টেডটাও বলে যাই, আরও নেস্টেড করবা কিভাবে। এই দেখো, এই যে এইটা পি স্প্যান, পি স্প্যান ডট আমি, বোঝা গেছে? পি স্প্যান ডট আমি, এই আমি ক্লাসটা কিন্তু তুমি যদি সাপোজ মনে করো এই এইচকে দিয়ে দিতে, আমি কিন্তু একটু ট্রিক্সগুলো বোঝানোর চেষ্টা করছি, ক্লাস ইকুয়াল টু, কারণ এই ট্রিক্সগুলো লাগবে। তাহলে কি হতো দেখো, আমি এখান থেকে কেটে দিই, ওই যে যেটা বললাম একটু আগেই বুঝলে, যে আমি ক্লাসটা তো মনে করো যে এই যে এখানেও কিন্তু কাজ করছে। আচ্ছা ওইটার কোনটাতে যেন ও আচ্ছা, এই যে পি এর পরে আমি দিয়ে ফেলছি, হ্যাঁ এইবার কাজ করবে, কারণ ওই যে নেস্টেড উল্লেখ করে ফেলছিলাম তো। এই দেখো এবার কাজ করছে, দেখছো ফুল ভুল হয়ে গেল না কোথাও, দেখো তো ক্লাস আমি, আচ্ছা আমি তো রেড দিছি তাই না, ব্লু দিলাম কারণ আগে রেড ছিল। এই যে এবার কাজ করবে, এ দেখো কাজ করছে না? কিন্তু তুমি চাচ্ছ যে না আমার শুধু এইটা স্প্যানের উপরই কাজ করবে, তাইলে তখন তোমাকে ওই আমিকে বলে দিতে হবে যে আমি চাচ্ছি যে মনে করো যে আরেকটা ব্যাপার দেখছো, যে এই যে আমরা স্প্যানে আবার কালার ব্লু বলে আসছি দেখছো, তাহলে কি ডাবল বলা হয়ে যাচ্ছে না? এটা কিন্তু ভুল, কারণ আমি এখানে আলাদা আলাদাভাবে বলছি, আবার এখানে। তোমরা কিন্তু একটা জিনিস দেখো, এখানে আরেকটা ট্রিক্স দেখো, নিচে কিন্তু নিচের কালারগুলো ধরছে, কিন্তু নিচের কালারগুলো ধরে নাই, কিন্তু আগে ওইটা বলে আসি তারপর ওইটাতে যাই। তোমার এই যে আমিটাতে কি কালার দিছি? ব্লু। তার জন্য দেখো ওই H1 কিন্তু কালার পেয়ে গেছে ব্লু, কিন্তু আমি চাচ্ছি যে আমি ওই এইটাকে শুধু বলে দেব পি
এর ভেতরে স্প্যান ডট আমি যার স্প্যানের সাথে দেখো মেইন ট্যাগের সাথে ডট, এখানে কিন্তু কোনো স্পেস নেই। আবার আইডি দিলে হ্যাশ, কোনো স্পেস দেওয়া যাবে না, তার মানে এর ক্লাস এইটা। যখন এইটা ইউজ করবা তখন দেখবা শুধু ওইটার উপরে ইফেক্ট ফেলছে। বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা ট্রিক্স দেখো, এই দেখো আমি এই যে স্প্যান এইটাকে যদি আমি নিচে ইউজ করি তাহলে কি হবে বলতে পারো? কোনো কিছুই হচ্ছে না। কারণ কি, আমরা ডিরেক্ট ক্লাস ধরে কাজ করছি যে। কিন্তু যদি আমরা ক্লাস ধরে না কাজ করতাম তখন কি হতো? এই দেখো এই পির কালার মনে করো যে দিলাম, মনে করো কালার রেড দিলাম, রেড দিছি না? এখন এখানে কি হলো? রেড হয়ে গেছে না বাদ বাকিগুলো? কিন্তু আমি যদি আবার নিচে এসে ধরো পিকে ডিরেক্ট আমি বলতাম পির কালার হচ্ছে গ্রিন, তখন দেখো কি হয়, এই দেখো গ্রিন হয়ে গেছে না? কেন হয়েছে বলতে পারো? কারণ নিচেরটার প্রায়োরিটি সবসময় বেশি থাকবে। এইগুলোই কিন্তু ট্রিক্স। নিচের সিএসএস এর প্রায়োরিটি বেশি থাকে। উপরেও কিন্তু পিকে কালার দিছি, এখানে ফন্ট সাইজ আরও দাও বড় হয়ে যাবে, ছোট দাও ছোট হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমরা ডিফারেন্সিয়েটটা করবা তোমরা, আমি বলে বলে দিচ্ছি, অ্যাপ্লাই করবা তোমরা, ঠিক আছে? আচ্ছা, আর যেই উপায়টা বলতে চাচ্ছিলাম যে আমরা এই ক্লাস ছাড়াও কিন্তু কাজ করতে, দেখো আমরা ক্লাস কিন্তু সব কয়টার ভেতর থেকে কেটে দিছি, এখন আবার কিন্তু দেখো আগের অবস্থায় ফিরে গেছে, ফিরে গেছে কিনা? এখন আমি যদি চাই যে প্রত্যেকটা স্প্যানকে আলাদা আলাদাভাবে ধরবো, তখন আমাদের একটা প্রপার্টি আছে, প্রপার্টিটার নাম হচ্ছে NTH চাইল্ড। একটু আগে মনে হয় ওখানে দেখে আসছি। হ্যাঁ, NTH চাইল্ড। তো NTH চাইল্ডটা শিখবো এখন। তো এই দেখো এখানে আমরা লিখব যে SPAN স্প্যান, ঠিক আছে, ইস টু NTH CHILD চাইল্ড। এখানে কিন্তু চাইল্ডগুলোর নাম, চাইল্ড কয়টা আছে ওর ভেতর যত চাইল্ডই হোক NTH মানে স্প্যানের NTH হতে হবে কিন্তু, ঠিক আছে? দিলাম আমি 3, চলো কি হয় দেখি, না হলে তো সমস্যা নেই। ও আচ্ছা, ইয়ে করছি কিন্তু কালার গ্রিন, ফন্ট সাইজ 55 পিক্সেল, বড় করে দিলাম একটু, দেখো রিলোড দিলাম, দেখছো? তার মানে এটা ওইটার ওপর অ্যাপ্লাই করছে কিন্তু NTH চাইল্ড। তার মানে তুমি যদি এইবার NTH চাইল্ডের জায়গায় জাস্ট 2 দিয়ে দাও তাহলে কি হবে? 2 নাম্বারটা, তাইলে কি এখন পারবা? এবং এটা মনে রাখবে, এটা অনেক কাজে লাগবে। NTH চাইল্ড, তারপর NTH অফ টাইপটা ইউজ করি তো। হ্যাঁ 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 হ্যাঁ, এবং এর আগে যদি পিটা উল্লেখ করে দাও আরও ভালো, পিটা উল্লেখ করে দিলে আরও নেস্টেড হলো জিনিসটা, আরও ধরা হলো, সঠিকভাবে ধরা হলো। কারণ এই স্প্যানটা আরও অন্য জায়গায় ইউজ করা হতে পারে। এইসের ভেতরে যদি এই স্প্যান ইউজ করা হতো তাহলে কিন্তু এইসের স্প্যানকেও ধরে ফেলতো। সাপোজ আমরা দেখি একটু, নাকি এটা তো অলরেডি দেখাইছি, আর তো দেখানোর দরকার নেই, তাও দেখাই। এইবার ধরো এখানে যখনই 1 দিবা তখন কি হবে দেখো, কারণ কি আমাদের এইসের ভেতর কিন্তু একটা স্প্যান ইউজ, এই দেখো এইটাকে ধরে ফেলছে, কারণ কি 1 দিছি যে, তার মানে যত প্রত্যেকটা ট্যাগের ভেতরের প্রথম নাম্বারটাকে ধরবে, যত জায়গায় স্প্যান থাকবে প্রথম নাম্বারটা। এই ধরনের ট্রিক্সগুলো কি এখন পর্যন্ত দেখছো কোনো টিউটোরিয়ালে? আমি জানি না দেখছো কিনা, দেখাটা স্বাভাবিক কারণ অনেকেই টিউটোরিয়াল করছে, কিন্তু আমি সাধারণত ট্রিক্সগুলো বলে যাই, কারণ এই ট্রিক্সগুলো জানলে তুমি এমনিই পারবা সব, তোমাকে ওই ডিজাইন করে ওইভাবে দেখানো লাগবে না, নিজেই ডিজাইন করতে পারবা। আচ্ছা, NTH চাইল্ড বুঝলে। আচ্ছা, NTH অফ টাইপ ইউজ করে দেখি তো, NTH অফ টাইপ স্প্যানিশ টু NTH অফ, আরও আছে টাইপ, আমি ভুলে গেছি আসলে কয়েকটা। NTH অফ টাইপ 3 দিই, যদিও এটা এইভাবে কাজ করবে কি না।
কালার পিঙ্ক দিলাম, দেখি কি হয়। এনটিএস অফ টাইপ মানে একটু দেখা লাগবে। এনটিএস কাজ করছে, আচ্ছা কাজ করছে, মানে ঠিকই আছে তাইলে। আরও আমরা আরও অ্যাট্রিবিউটকে ধরতে পারি, এটা পরে দেখবো না আমরা, ঠিক আছে। আচ্ছা আজকে তাইলে এইটুকু থাকলো। আর একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, বর্ডার রেডিয়াস। চলো, ও সাথে সাথে ডিফটা। তো এই যে ধরো আমরা একটা ডিআইভি নামে একটা ট্যাগ নিই, ডিফ ট্যাগটা কিন্তু আমরা এর আগে শিখি নাই মনে হয়। ওই ডিফ ট্যাগটা কি একটা ডিভিশন ট্যাগ, মানে কি ওটাকে ভাগ ভাগ করার জন্য, আমরা সেকশন আকারে ভাগ ভাগ করার জন্য। একটা ওয়েবসাইট তো অনেক সেকশনে ভাগ থাকে, ধরো এইটুকু একটা সেকশন, নিচের টুকু আর একটা সেকশন, এভাবে, বা ডানে এক সেকশন বামে এক সেকশন, এই সেকশনগুলোকে ভাগ করার জন্য আমরা কি করব, ডিভ ইউজ করব। তো আমরা চলো এই ডিভের ভেতরে মনে করো একটা ইয়ে দিই, যে মনে করো আমরা আমরা দিলাম, লিখলাম, এমনিতেই লিখলাম। চলো এইটা কি হয় দেখার জন্য, এই দেখো আমরা কিন্তু এই ডিভটাকে যদি আমরা দেখি, চলো এটাও একটা ব্লক এলিমেন্ট। এই দেখো ডিভটা একটা ব্লক এলিমেন্ট, দেখছো? এই দেখো ডিভটা একটা ব্লক এলিমেন্ট। তো এই ডিভ ট্যাগটাকে আমরা চাচ্ছি কি বর্ডার একটা রেডিয়াস দিয়ে। তো চলো আমরা যদি এটাকে ধরি, চলো আমরা যদি এখানে, আমরা কিন্তু এখান থেকে আমি সব কাজ করে দেখাইতে পারবো, তোমরা যদি এটা প্র্যাকটিস করবে না, সমস্যা হলে আমরা বলবো। এই দেখো ডিভ ট্যাগটা ধরলাম, আমরা ধরে আমি দিলাম যে ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, হাইট 300 পিক্সেল দিলাম, উইথ 300 পিক্সেল দিলাম। দেখো এটা কিন্তু এখন 300 পিক্সেল হয়ে গেল। তো এখন এই যে 300 পিক্সেল হয়ে গেল, এইটাকে যদি তুমি মনে করো গোল করবা, গোল, তখন কি করবা? তখন আমাদের গোল না, বর্ডার রেডিয়াসের অনেক কাজ আছে। তুমি চাচ্ছ ডিজাইনটাকে একটু চেঞ্জ করবা, এই ডান পাশের যে কোণা, এই কোণাটাকে একটু ঘুরাই দিবা। তখন কি করবা দেখো, বর্ডার রেডিয়াস, এরও 4টা প্রপার্টি, 0 0 0 0। এখানেও দিতে পারো যে এই দেখো ডান পাশেরটা বাড়াচ্ছি আমরা, কোথায়, পিক্সেল ইউজ করতে হবে। দেখো কোথায় বাড়ছে আমরা বুঝতে পারছি না, ওই দেখো বাম পাশে বাড়ছে, নিচে। তার মানে কি ডান পাশের, একদম ডান পাশেরটা কি টপ, রাইট, বটম, লেফট। ওই দেখো লেফটের দিকে কাজ করছে, নিচে টপেরটা কাজ করবে কোথায়, চলো যাই, পিক্সেলটা দিয়ে দাও। ওই দেখো বামে কাজ করতেছে। তারপরটা কোথায় কাজ করবে, রাইটে। বোঝা গেছে বর্ডার রেডিয়াসের কাজ কি? তার মানে কি বোঝা গেছে একটা সুন্দর জানতে, এইটা বর্ডার রেডিয়াসের কাজ এইটা। কিন্তু তুমি যদি বর্ডার রেডিয়াস 50% দিয়ে দাও, এটা গোল হয়ে যায়, একদম গোল হয়ে যায়। হ্যাঁ 50% দিলে একদম রাউন্ড হয়ে যায়, ক্লিয়ার। হ্যাঁ হাইট উইথ সেম থাকতে হবে, এটা মনে রাখবা। কিন্তু হাইট উইথ যদি সেম না থাকতো, 100% দিলে ওইটাই, কিন্তু 50%ই কাজ হয়ে যাবে, ঠিক আছে। একটু যদি হাইট উইথ আমরা চেঞ্জ করি, দেখো এই দেখো এমন হয়ে যাবে, মানে গোলই হবে কিন্তু ওর ওপর দিয়ে গোল হবে, ক্লিয়ার। তো আজকে টিউটোরিয়াল আমি আর বাড়াইতে চাচ্ছি না, অনেক বেশি, মানে প্রায় অনেক টাইম হয়ে গেছে। তো তোমরা অতিরিক্ত বড় টিউটোরিয়াল কেউ দেখতে চায় না, যতটুকু হয়েছে প্র্যাকটিস করতে থাকো, আমি আরও টিউটোরিয়াল টাইম মতো বানাই দিব না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা যারা দেখছো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা, অনেক ট্রিক্স অন্তত জানতে পারবা। আরও অনেক ট্রিক্স আছে সিএসএস এর, আমি প্রত্যেকটা ট্রিক্স আশা করব ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তো তোমরা আশা করি জানা জিনিস, কিন্তু আমি বলছি সবই জানা জিনিস, তোমরা জানো, কিন্তু আমি চাচ্ছি যে এগুলো জেনেও অনেকেই এর সঠিক ব্যবহার করতে পারে না। তো এই সঠিক ব্যবহারগুলো আশা করি বুঝতে পারবা। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।